আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সাথে আমরা সাধারণ জ্ঞানের আরো একটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমরা যেই ব্যাপারটা নিয়ে ক্লাস নিব, যে টপিকটা নিয়ে ক্লাস নিব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের, যেখান থেকে প্রতি বছর মিনিমাম 1 থেকে 2টা কোশ্চেন এসেই থাকে, সেই টপিকটা থেকে ক্লাস নিব। সুতরাং তোমরা একটু দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাও এবং কে কোথা থেকে ভাইয়ের ক্লাসটি দেখছো একটু কমেন্টস করে জানাও। পাশাপাশি তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা ভাইয়াকে, এটা একটু কমেন্টস করে জানাও। আমরা দেখি কে কোথা থেকে আজকের ক্লাসে জয়েন হলা, ভাইয়া সাউন্ড প্রবলেম আছে কিনা বা সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু ভাইয়াকে কমেন্টস করে জানাও। ওকে, একটু কমেন্টস করে জানাও ভাইয়াকে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে 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 আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আকরাম হোসাইন আছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরিন, স্নিগ্ধা আছো, এরপর হচ্ছে নূর নবী আছো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও ভাইকে। ওকে ওকে সাদিয়া বিনতে বেলাল, আসসালামু আলাইকুম ভাইয়া বলেছো। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন বলছো। সজল, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। এরপর হচ্ছে রাকিব হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই সালাম দিয়েছো। তোমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল যে কাজটা তোমরা করবা, কে কোথা থেকে দেখছো একটু জানাও। তোমার জেলাকে নিয়ে আমি বিস্তারিত দেখি 2-4টা কথা বলতে পারি কিনা। ওকে 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 পাশাপাশি যে কাজটা করবা সেটা হচ্ছে একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও। ভাইয়া কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করো, শেয়ার করে ভাইকে একটু ডান লেখো, শেয়ার করে ভাইকে একটু কি লিখবা, ডান লেখো যে ভাইয়া শেয়ার হয়ে গেছে। পাশাপাশি একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবা, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে 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 ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ভাইয়া, জি ভাইয়া। চাঁদপুর, আকরাম দেখছে চাঁদপুর থেকে। আচ্ছা, চাঁদপুর হচ্ছে বাংলাদেশের বলা হয় হচ্ছে পদ্মা এবং যমুনা, সেই পদ্মা এবং মেঘনা নদীর মিলনস্থল হচ্ছে চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত। ইলিশ গবেষণা কেন্দ্র হচ্ছে চাঁদপুরে অবস্থিত। ওকে ওকে কিন্তু মৎস্য গবেষণা কেন্দ্র সেটা আবার কিন্তু ময়মনসিংহে অবস্থিত। ওকে ঠিক আছে। ওকে 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 ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, বরিশাল থেকে দেখছো, বরিশালকে বলা হয় বাংলার ভেনিস নাকি। আমরা লাস্ট ক্লাস, আমাদের যে পেইড ব্যাচের ক্লাসগুলো হয়, সেই পেইড ব্যাচের লাস্ট ক্লাসে কিন্তু আমরা পড়াইছিলাম। ওকে ওকে তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। আমরা তাহলে ক্লাসটি শুরু করে দেই। ফ্রেন্ডদেরকে যারা এখন পর্যন্ত মেনশন করো নাই দ্রুত মেনশন করে দাও। ওকে 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 দেখছো তোমাদের জন্য যেটা থাকে প্রথমেই সেটা হচ্ছে কিছু গিফট। দেখো, শান্তি রক্ষার্থে পৃথিবীর বৃহত্তম সংগঠনের নাম কি দেখছো, শান্তি রক্ষার জন্য। হ্যাঁ, আগের ক্লাসে পড়েছিলাম কি, যুদ্ধ পড়েছিলাম আমরা। সেই ক্লাসে শুরু করেছিলাম মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। তার মানে আমার এক হাতে হচ্ছে প্রেম মানে শান্তি, আর এক হাতে হচ্ছে দ্রোহ মানে যুদ্ধের ক্লাসটা কালকে করছিলাম। আজকে কি শান্তির দরকার আছে কি নাই? আজকে অবশ্যই শান্তির দরকার আছে। আজকে আমরা পড়বো শান্তি নিয়ে। ওকে, আজকে আমরা পড়বো শান্তি নিয়ে। সুতরাং ওকে ওকে কুমিল্লা থেকে দেখছো, কুমিল্লাতে হচ্ছে অনেক কিছু আছে। কুমিল্লাতে কি আছে জানো? কুমিল্লাতে আছে মানে বার্ড মানে হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আছে। এর পাশাপাশি আরো কিছু জায়গা আছে। ওকে 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 লালমাই পাহাড় আছে কুমিল্লাতে। ওকে, একের খ বলছো চট্টগ্রাম থেকে দেখছো, থ্যাংক ইউ। ওকে ওকে আমরা একটু দেখবো, আমরা একটু এই কোশ্চেনটার উত্তরটা একটু দেখি। দেখ, আমরা কি বললাম, পৃথিবীতে অনেকগুলো সংগঠন আছে না, পৃথিবীতে অনেকগুলা সংগঠন আছে। এর মধ্যে এই জাতিপুঞ্জ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবী শান্তি রক্ষার্থে একটা প্রতিষ্ঠান হয়েছিল, সেটার নাম ছিল জাতিসংঘ। কিন্তু সেটা বেশি দিন লাস্টিং করে নাই। পরবর্তীতে আমরা জানি যে এরপর একটা সংগঠন হয় যেটা বর্তমানে লাস্টিং করতেছে, যে এখানে পৃথিবীর 193টা দেশ আছে, যে এই দেশের সংগঠন সেটার নাম হচ্ছে জাতিসংঘ। ওকে, ইউনাইটেড নেশনস। ওকে, ইউনাইটেড নেশনস সবচেয়ে বড়। ওকে, সবচেয়ে বড়, পাশাপাশি সফল। ওকে, এরপরে হচ্ছে ন্যাটো হচ্ছে একটা সামরিক সংগঠন। কি বললাম? একটা সামরিক জোট। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, একটা সামরিক জোট। ঠিক আছে, সামরিক জোট। ওকে, এরপরে আমরা পাবো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এটাকে বলা হয় একটা অর্থনৈতিক জোট। ওকে, তার মানে এক একটা যে সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা স্বকীয় যে বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। একটা অর্থনৈতিক জোট, একটা সামরিক জোট, একটা হচ্ছে সব থেকে বড় প্লাস সফল জোট, আর এটা হচ্ছে জাতিসংঘের পূর্বসূরি। জাতিসংঘ তো এখন আছে, এই জাতিসংঘের আগে একটা সংগঠন ছিল, তাকে বলা হতো দ্য লিগ অফ নেশনস, মানে হচ্ছে জাতিপুঞ্জ, আর বর্তমানে সেটাকে বলা হয় দ্য ইউনাইটেড নেশনস। ঠিক আছে, জাতিসংঘ। ওকে, চলো তাহলে জাতিসংঘ নিয়ে আমরা বিস্তারিত পড়ে ফেলি, বেশি সময় নষ্ট করবো না তোমাদের। ওকে ওকে দেখো, একটা খুব সুন্দর একটা স্ক্রিন দেখতে পাচ্ছ। এই স্ক্রিনে কি দেখতে পাচ্ছ তুমি, বলো কি দেখতে পাচ্ছ তুমি? ওকে,
ওকে, খুব সুন্দর একটা মানচিত্র আছে না, মানচিত্র সহ একটা পতাকা আছে। এই যে পতাকা, এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে জাতিসংঘের। ওকে, এই যে একটা কালার আছে, এই কালারটা তোমরা অনেকেই পছন্দ করো। কেন পছন্দ করো? কারণ এই কালারটাই হচ্ছে শান্তির, এই কালারটাই হচ্ছে কি, এই কালারটাই হচ্ছে শান্তির। এখন দেখো, ওয়েল ফাইন পরে দা ইউনাইটেড নেশনস, মানে জাতিসংঘ, ইংরেজিতে বলে ইউনাইটেড নেশনস। ওকে, পরে আমাদের জাতিসংঘ নিয়ে বিস্তারিত পড়বো। এখন এই যে জাতিসংঘটা তুমি দেখো, জাতিসংঘ কি হঠাৎ করে, মানে হঠাৎ করে একদিন সৃষ্টি হয়ে গেছে এরকম, মানে কোনো ইয়ে নাই, মানে হঠাৎ করে কিন্তু জাতিসংঘ, মানে পৃথিবীর এত বড় একটা সংগঠন, এটা কিন্তু হঠাৎ করে বা একদিনে সৃষ্টি হয়নি, একদিনে কিন্তু সৃষ্টি হয় না, এটা সৃষ্টি হতে অনেক সময় লাগছে। দীর্ঘ প্রায় 4-5 বছরের একটা প্রক্রিয়ার ফলে জাতিসংঘ সৃষ্টি। এখন এই জন্য একটা কমন টপিকস তুমি দেখবা জাতিসংঘ নিয়ে, সেটা হচ্ছে বলা হয় জাতিসংঘ কিসের মাধ্যমে? 11টা সম্মেলনের মাধ্যমে। জাতিসংঘ 11টা সম্মেলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। আর একটা কনসেপ্ট তোমাকে যদি আমি একটু বলি, আমার সাথে একটু রিলেট করো। তুমি যদি কখনো ঢাকা ইউনিভার্সিটিতে আসো, একটা জিনিস দেখবা, মানে তুমি একটা স্পেসিফিক, ধরো এই যে পুরোটা, ধরো আমি যদি তোমাকে বুঝাই, ধরো হচ্ছে এই পুরাটা ক্যাম্পাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, কিন্তু এর মধ্যে ধরো হচ্ছে তোমার অনেকগুলা, প্রায় হচ্ছে 80টার মতো ডিপার্টমেন্ট আছে, এরপর অনেকগুলা ইনস্টিটিউশন আছে, অনেক কিছু আছে, তোমার ফ্যাকাল্টি আছে। তো তুমি যদি, তোমাকে যদি আমি বলি মানে কোন বিল্ডিংটা বা কোন প্রতিষ্ঠানটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি কিন্তু একটাকে বলতে পারবে না। এই পুরো কম্বাইন্ড ফর্মকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরকম জাতিসংঘ কিন্তু নির্দিষ্ট একটা জায়গাকে আমরা বলতে পারবো না। জাতিসংঘের যতগুলো অঙ্গ সংগঠন আছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে জাতিসংঘ সৃষ্টি হয়েছে, সবকিছু মিলে সবকিছুর কম্বিনেশনকে বলা হয় জাতিসংঘ। আমি কি বুঝাইতে পারছি? তার মানে জাতিসংঘ নিয়ে প্রথমেই যে কথা, জাতিসংঘ কতগুলো সম্মেলনের মাধ্যমে? জাতিসংঘ সেটা হচ্ছে 11টা সম্মেলনের মাধ্যমে। ওকে, 11টা সম্মেলনের মাধ্যমে। তাহলে আমরা কি 11টাই পড়বো? 11টা থেকেই কি কোশ্চেন হয়? 11টা থেকেই কোশ্চেন হয় না, বা 11টাই পড়বো না। আমরা ইম্পর্টেন্ট কয়েকটা সংগঠন বা কয়েকটা সম্মেলন, সেই সম্মেলনগুলো একটু পড়ার চেষ্টা করবো আজকের ক্লাসে। সুতরাং চলো একটু আমরা লাভ দেই এই সংগঠনের মধ্যে। এবং এই যে দেখছো, এটা হচ্ছে জাতিসংঘের ম্যাপ, বা জাতিসংঘের হচ্ছে আমাদের পতাকা, ঠিক আছে? এখানে খুব সুন্দর করে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো নিয়ে একটু পরে কথা বলবো। মাঝখানে কি আছে সেটা নিয়ে একটু পরে কথা বলবো, চিন্তার কোনো কারণ নেই, বিস্তারিত যা আছে সব পড়াই ফেলবো। ওকে, দেখো প্রথমেই যে ঘোষণা, 1 নাম্বার যে ঘোষণা বা প্রথম যে ঘোষণা, সেই ঘোষণাটার নাম কি ভাইয়া? সেই ঘোষণাটার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। ওকে, লন্ডন থেকে প্রথম কথা আসছে। প্রথম ঘোষণাটা কোত্থেকে আসছে? প্রথম ঘোষণাটা আসছে হচ্ছে লন্ডন থেকে। তার মানে জাতিসংঘের যে প্রথম ঘোষণা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় লন্ডন ঘোষণা। ওকে, আচ্ছা, লন্ডন ঘোষণা। ভাই তোমরা এখন পর্যন্ত যারা ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, একটু মেনশন করে দাও। ক্লাসটা যারা এখন পর্যন্ত শেয়ার করো নাই, একটু শেয়ার করে দাও। ওকে, আমরা বলছি হচ্ছে লন্ডন ঘোষণা নিয়ে। হ্যাঁ, তো লন্ডন ঘোষণা কি? লন্ডন ঘোষণা সম্পর্কে একটা কথা তোমাকে আমি বলবো, এটা হচ্ছে লন্ডন ঘোষণা। হ্যাঁ, লন্ডন ঘোষণা থেকে শুরু হয়েছে জাতিসংঘের যাত্রা। জাতিসংঘের পদযাত্রা শুরু হয় এই লন্ডন ঘোষণা থেকে, যেটা হয় কত সালে? যেটা হয় হচ্ছে 1941 সালের 12 জুন। এখন এই তারিখটা তোমার মনে না রাখলে 1941 সালে এটা হয়েছে, এটা একটু মনে রাখো। এখন লন্ডন ঘোষণায় কি হয়েছে, মানে দেখো প্রথম বিশ্বযুদ্ধ, পৃথিবী একটা বিশ্বযুদ্ধ দেখলো 1914 থেকে 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ। এখন প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হইলো, তার কিছুদিন পরে পৃথিবী আর একটা বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1939 সালে, তার নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখন পৃথিবী সবাই ভাবতেছে, এরকম যদি পৃথিবীতে একটা সংগঠন যদি না হয়, যেই সংগঠনটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে, যেই সংগঠনটা সবার উপরে গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে, এরকম সংগঠন যদি না থাকে, তাহলে পৃথিবীতে আবার এই যুদ্ধ বারবার লেগেই থাকবে। এই জন্য কি করা হয়? এই জন্য জাতিসংঘ গঠনের উদ্যোগ নেওয়া হয়। তো জাতিসংঘের গঠনের উদ্যোগ যে নেওয়া হলো যে সম্মেলনের মাধ্যমে, তার নাম বলা হয়েছে লন্ডন ঘোষণা। তার নাম কি? তার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। বলো তো লন্ডন কোন দেশের রাজধানী? লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী, ঠিক আছে? ইংল্যান্ডের রাজধানী। তার মানে এটা কোন জায়গায় বসে? ইংল্যান্ডের রাজধানী, ঠিক আছে? এটা কোন দেশে বসে? এই লন্ডন ঘোষণা দেওয়া হয়েছে? লন্ডন ঘোষণা দেওয়া হয়েছে কোন দেশে বসে যদি বলি, তাহলে সেটা হচ্ছে ইংল্যান্ডে বসে লন্ডন ঘোষণাটা দেওয়া হয় 1941 সালে, এখান থেকে শুরু। এবং এটা কোথায় হয়েছে? আমি বললাম জেমস প্রাসাদ। ইংল্যান্ডে তুমি জানো একটা বিখ্যাত প্রাসাদ আছে জেমস প্রাসাদ, যেখানে তোমরা রাজা রানীরা ওইখানে থাকে, জেমস প্রাসাদ। সো এই জেমস প্রাসাদে কিন্তু লন্ডন ঘোষণাটা দেওয়া হয়। এই লন্ডন ঘোষণাটা ছিল জাতিসংঘ যে গঠন হবে, এটার প্রাথমিক পদক্ষেপ। তার মানে জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ কোনটা? দেখছো, এই যে খুব সুন্দর করে এখানে লিখে দিয়েছি লন্ডন ঘোষণা। দেখো
কি লিখেছে ভাইয়া, কি লিখেছে দেখো, লন্ডন ঘোষণাপত্র স্বাক্ষর করেন জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ। লন্ডন ঘোষণার স্বাক্ষর, এটাই জাতিসংঘের প্রাথমিক পদক্ষেপ। ঘোষণা করে এই লন্ডন ঘোষণাটা ঘোষণা করে ইউরোপের 9টি প্রবাসী সরকার। ভালো করে বুঝো, এইখান থেকে যেই জিনিসটা সব থেকে বেশি লাগে, এইটা আসলে জাতিসংঘ গঠনের কেমন, এটা একদম প্রথম তোমরা স্কুলে গেছো না, আগে প্রথমে কোন স্কুলে গেছো, প্রাইমারি স্কুলে, মানে প্রাথমিক বিদ্যালয়। তো এইটাও ছিল একদম প্রাথমিক একটা পদক্ষেপ, এইখান থেকে সব বেসমেন্ট শুরু। তার মানে জাতিসংঘের ঘোষণা শুরু হয়েছে বা জাতিসংঘের উদ্যোগ বা যাত্রা শুরু করার ক্ষেত্রে প্রথম যে সম্মেলনটা হয় তার নাম হচ্ছে লন্ডন ঘোষণা। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে। এখন তার মানে তুমি একটা কোশ্চেন উত্তর করো, একটা কোশ্চেনের ভাই উত্তর করো, জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ কোনটি? ওকে, বাকিগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো, একটু জানতে চাই। ওকে, ভন্ডামি করবো না, আচ্ছা ভন্ডামি করো না, সমস্যা নাই। ওকে, ঠিক আছে ভাই। লাইভে কেউ মেনশন দিল না, এই সবাই মেনশন দাও নাই কেন, বুঝলাম না তো। মেনশন করে দাও, লাইভটিতে মেনশন করে দিতে হবে। ওকে, ঠিক আছে। গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, তোমরা টাইমলাইনে একটু শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে। একটু এই কোশ্চেনের উত্তর জানতে চাই, কে কি উত্তর দেয়, আমি একটু দেখবো কে কি উত্তর দিচ্ছ। কে কি উত্তর দিচ্ছ একটু দেখবো। ওকে, আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ কোনটা? জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ বলেছি লন্ডন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ যেটা আছে সেই জাতিসংঘের কিন্তু পদযাত্রা শুরু হয়। ওকে, তারপরে দেখো পরে কোশ্চেন, ঠিক আছে। পরের একটা কোশ্চেন পরের কোশ্চেনে বলতে আগে আমরা সম্মেলনটা পড়ি, তার নাম হচ্ছে আটলান্টিক সনদ। দেখো একটা কনসেপ্ট হচ্ছে কনসেপ্টটা হচ্ছে দেখো, পৃথিবীতে মহাদেশ মহাসাগর আছে না, তো এইরকম যে একটা মহাসাগর আছে তার নাম কি? তার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। ওকে, আটলান্টিক মহাসাগর, এই আটলান্টিক মহাসাগরের এই দিকটায় হচ্ছে তোমরা জানো লন্ডন, এই দিকটা কি? এই দিকটা হচ্ছে লন্ডন। হ্যাঁ, লন্ডন, মাঝখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এই পাশে কে? এই পাশে হচ্ছে অন অ্যান্ড অনলি, তার নাম হচ্ছে আমেরিকা। হ্যাঁ, এই পাশে হচ্ছে আমেরিকা। ওকে, আমেরিকা। এখন দেখো কয়েকটা হয়। লন্ডন কিসের রাজধানী? লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানী, তার মানে ইংল্যান্ডের রাজধানীতে 1 নম্বর সম্মেলন হয়েছে। ওকে, এরপর আটলান্টিক মানে কি? এই আটলান্টিক মহাসাগরের মধ্যে 2 নম্বর সম্মেলন, আর 3 নম্বর দেখো 1 2 এই কোণা হিসাবে 3 নম্বর। আচ্ছা তুমি বলো তো, এই আমেরিকার রাজধানীর নাম কি? আমেরিকার রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। তার মানে 1 নম্বর সম্মেলন হয় লন্ডনে, 2 নম্বর সম্মেলন হয় আটলান্টিকের মহাসাগরের মধ্যে, আর 3 নম্বর হয় কোথায়? 3 নম্বর হয় হচ্ছে আমেরিকা যে দেশটা আছে সেই দেশটার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ক্লিয়ার? এখন দেখো এই সনদটা 1941 সালেই হয়েছে, 1941 সালে। তবে এইখানে তুমি একটা জিনিস ভাবতে পারো, ভাই আটলান্টিক মহাসাগরের মধ্যে কি সম্মেলন হয়েছে কিনা? তোমার মাথার মধ্যে কোশ্চেন আসতেই পারে, আটলান্টিক মহাসাগরের মধ্যে সম্মেলন কেমনে হয়? হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের মধ্যেই সম্মেলন হয়েছে, কিন্তু তাহলে সেখানে কি ছিল? সেখানে একটা যুদ্ধ জাহাজ বা রণতরী ছিল। সেই যুদ্ধ জাহাজের উপরে বসে ইতিহাসের 2 জন সেই বিখ্যাত পার্সন, একজন হচ্ছে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, আর একজন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই 2 জন ব্যক্তি বসে কি করে? একটা তোমার সনদের সিগনেচার করে। এইটা কোথায়? এটা ছিল হচ্ছে বললাম ব্রিটিশ রণতরী, ঠিক আছে। এই যে ব্রিটিশ রণতরী, হ্যাঁ, এই যে ব্রিটিশ রণতরী, সেই যেটার নাম ছিল প্রিন্সেস অফ ওয়েলস, এটা হচ্ছে ওয়েলস হবে। হ্যাঁ, প্রিন্সেস অফ ওয়েলস যে জায়গাটা আছে সে আটলান্টিক মহাসাগরে, সেইখানে বসে কি করা হয়? আটলান্টিক মহাসাগরে যে আটলান্টিক সনদটা কিন্তু নির্ধারণ করা হয়। পাশাপাশি আমি মাত্রই বললাম এইখানে বসে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে, শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠিত হয়। দেখো জাতিসংঘের মেরুদণ্ড রূপে আটলান্টিক সনদ কিন্তু প্রচার হয়। সে আটলান্টিক সনদে স্বাক্ষর করে কে? সনদে স্বাক্ষর করে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আমেরিকার। এ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, ইউএসএ এর প্রেসিডেন্ট, ঠিক আছে, ইউএসএ এর প্রেসিডেন্ট, হ্যাঁ, প্রেসিডেন্ট। পাশাপাশি উইনস্টন চার্চিল, এই চার্চিল ছিলেন সেই সময় ইউকে বা ব্রিটেন। ইউকে এর কি? ইউকে এর প্রাইম মিনিস্টার, পিএম। হ্যাঁ, ইউকে এর হচ্ছে পিএম মানে প্রাইম মিনিস্টার। তার মানে পৃথিবীর 2 জন সেরা, 2 জন শীর্ষ 2 জন ক্ষমতাবান ব্যক্তি, একজনের নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আর একজনের নাম উইনস্টন চার্চিল। এই 2 জন কি করেছে? এই 2 জন কিন্তু এই আটলান্টিক সনদে সিগনেচার করেছিল, যেটা হচ্ছে জাতিসংঘ গঠনের ক্ষেত্রে, এই জাতিসংঘ গঠনের ক্ষেত্রে আমরা বলতে পারি চূড়ান্ত একটা সনদের রূপে কাজ করেছিল, বা হচ্ছে মেরুদণ্ড রূপে কাজ করেছিল কিন্তু এই আটলান্টিক সনদ। আশা করি তোমরা আটলান্টিক সনদ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই কোশ্চেনের উত্তর করো 3 নম্বর। জাতিসংঘের প্রতিষ্ঠায় আটলান্টিক সনদ কবে স্বাক্ষর করা হয়? আমি জানি এটা তুমি পারবা, কারণ তুমি এটা পারতে বাধ্য। ওকে,
ওকে ওকে, আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে এটা কি হবে? ওকে, নাফিসা তাসনিম বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এটা কি পেইড ব্যাচের ক্লাস? না ভাই, পেইড ব্যাচের ক্লাস হবে। আজকে তো শুক্রবার, পেইড ব্যাচের ক্লাসটা অফ। ওকে, পেইড ব্যাচের ক্লাসটা আগের দিন তোমাদের কেমন লাগছিল? আগের দিন কেমন লাগছিল? আগের দিন পেইড ব্যাচের ক্লাসটা কেমন লাগছিল? ওকে 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 ওকে, তোমাদের কমেন্টস থেকে খুবই 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 ভালো লাগে, কারণ অল অফ ইউ গাইস তোমরা অনেক বেশি পরিমাণ হচ্ছে এই গন্তব্য ঢাবির প্রতি লয়াল বলতে পারি, বা গন্তব্য ঢাবিকে ভালোবাসো, এত বেশি ভালোবাসো আমাদেরকে যে তোমাদের আসলে ক্লাসে আসলেই মনটা ভালো হয়ে যায়। এতক্ষণ অনেক কাজ করেছি, অনেক জায়গায় থেকেছি, কিন্তু আমার কাছে মনে হলো যে আসলে একটু ক্লাসে ঢোকা দরকার, তাই তোমাদের সাথে ক্লাসে ঢুকে একটু আড্ডা দিচ্ছি। ওকে ঠিক আছে, পেইড ব্যাচ অসাধারণ আমাদের। আচ্ছা, মুমিন বলছো হ্যাঁ অবশ্যই অসাধারণ হবে, জিকে বেস্ট, জিকে ক্লাস বেস্ট, অবশ্যই জিকে ক্লাস বেস্ট, ইনশাআল্লাহ সবগুলো ক্লাসই বেস্ট। ওকে, আমরা একটু দেখি কি বললাম। জাতিসংঘ প্রতিষ্ঠা আটলান্টিক সনদ কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1941, ঠিক আছে। 40 পর্যন্ত কিছু হয়ই নাই। 44 সালে কি হয়? 44 সালে জাতিসংঘের 1944 সালে কি হয়? 1944 সালে দেখো, 1944 সালে একটা সম্মেলন হয়, তার নাম হচ্ছে ব্রেটন উডস সম্মেলন। এটা তোমাকে আলাদা করে নোট করতে হবে না, কারণ একটু পরে এটা আমি পড়াবো। হ্যাঁ, উডস সম্মেলন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 1944 সালটা পৃথিবীর ইতিহাসে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর হচ্ছে 1945 সালে জাতিসংঘ চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে যায়। ওকে ঠিক আছে, একটু দেখি এই কোশ্চেনটার উত্তর আমরা পারলাম। পরের সম্মেলনটা হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন। ওয়াশিংটন ডিসি সম্মেলন, এখন তোমাকে তো আমি একটু আগে বললাম ভাইয়া, তোমাকে কি বলছি? তোমাকে আমি একটু আগে বলছি যে ওই যে পৃথিবীতে যে আমাদের এখানে যে একটা মহাসাগর ছিল প্রশান্ত, আমাদের আটলান্টিক মহাসাগর, এই পারে হচ্ছে লন্ডন, এই পারে হচ্ছে ওয়াশিংটন, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে আমাদের কি, মাঝখানে হচ্ছে তোমার হচ্ছে আমাদের আটলান্টিক। তার মানে এইখানে 1 নম্বর সম্মেলন হয়েছে, এখানে 2 নম্বর হয়েছে, তাহলে এখানে 3 নম্বর হবে, খুব স্বাভাবিক। এই 3 নম্বর সম্মেলন দেখো, সিকোয়েন্স অনুযায়ী পড়লে তোমার ভুল হবে কম। সিকোয়েন্স অনুযায়ী যদি পড়তে পারো তাহলে মনে থাকবে, আদারওয়াইজ কিন্তু এক একটা করে চলে আসলে মনে থাকবে না। দেখো এটা 3 নম্বর সম্মেলন, এটা জানুয়ারির 1 তারিখ 1942, তার মানে প্রথম দুটো হয়েছে 1941। এটা কিন্তু 42 সালের একদম প্রথম দিনে, 42 সালের একদম প্রথম দিনে ওয়াশিংটন ডিসিতে বসে একটা সম্মেলন হয়, তার নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন, ঠিক আছে, 1942 সাল। ভালো করে একটু মাথায় রাখো। পাশাপাশি এটা কোথায় হয়েছিল? আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আমেরিকার রাজধানী কোথায়? আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। এখন এই ওয়াশিংটন সম্মেলনে কি হয় জানো? আমেরিকাতে যেহেতু হয়েছে, তার মানে এখানে আমেরিকার প্রেসিডেন্ট কিছু একটা করবে, এটা তো খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে যে আমেরিকা যেহেতু আমেরিকাতে এটা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের কিন্তু একটা ভালো মাপের বা একটা ভালো একটা ইম্প্যাক্ট থাকবে। এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট কি করে? আমেরিকার প্রেসিডেন্টের সেই সময় আমেরিকার প্রেসিডেন্টের নাম হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। সেই রুজভেল্ট সাহেব কি করেছেন দেখো, রুজভেল্ট সাহেব এই জাতিসংঘের নামকরণ করে। জাতিসংঘের একটা নাম লাগবে না? ধরো এই যে গন্তব্য ঢাবি একটা প্রতিষ্ঠান, আমরা যদি চাই গন্তব্য ঢাবি খুলতে, কিন্তু একটা তো নাম তো আগে লাগবে, নাম ছাড়া তো প্রতিষ্ঠান সম্ভব না। এই জন্য তারা কি করে? তারা হচ্ছে এই যে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করে। খুব সুন্দরভাবে একটু দেখে নাও, জাতিসংঘের নাম প্রস্তাব করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। তার নাম কি? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে। এবং সম্মিলিতভাবে জাতিসংঘের ঘোষণা দেয় এই ওয়াশিংটন ডিসির সম্মেলনের মাধ্যমে। তখন ওয়াশিংটন ডিসি সম্মেলনের মাধ্যমে সম্মিলিতভাবে জাতিসংঘের ঘোষণা আসছে, সম্মিলিতভাবে জাতিসংঘের ঘোষণা চলে এসেছিল। কোন সম্মেলনের মাধ্যমে? সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি সম্মেলন। কোথায়? যুক্তরাষ্ট্রে হয়েছিল। এবং ইম্পর্টেন্ট নাম হচ্ছে এখান থেকে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে। এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট হচ্ছে আমেরিকার, তিনি হচ্ছে আমেরিকার সব থেকে বেশি মেয়াদী, আমেরিকার সর্বোচ্চ মেয়াদী প্রেসিডেন্ট। আমেরিকার সর্বোচ্চ মেয়াদী প্রেসিডেন্টের নাম কি? আমেরিকার সর্বোচ্চ মেয়াদী প্রেসিডেন্টের নাম হচ্ছে এই ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ঠিক আছে, যিনি প্রায় 12 বছর ক্ষমতায় ছিলেন এবং চারবার তিনি নির্বাচিত হয়েছিলেন। শেষের বার নির্বাচিত হওয়ার পর তিনি বেশি দিন বেঁচে থাকেন নাই, তো শেষেরটা ফুলফিল করতে পারেন নাই। ওকে ঠিক আছে, লেট হয়ে গেল, লেট হয় নাই, সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই। ওকে, এখন থেকে ভালো করে দেখো, ক্লাসটা শেয়ার করে রাখো যেন তোমার টাইম লাইনে কাজে লাগে। ওকে ঠিক আছে। ওকে, পরের কোশ্চেনটা একটু দেখবো। হ্যাঁ ওকে দেখো, পরের কোশ্চেনটা একটু দেখো। জাতিসংঘের নাম প্রস্তাব করেন আমেরিকার কোন প্রেসিডেন্ট? জাতিসংঘের নাম প্রস্তাব করেন, এটা যদি না পারছস রে তোরা, তোদের জন্য কিন্তু অনেক কপালে দুঃখ আছে। এইটার উত্তর করো। ওকে আচ্ছা ভাইয়া, পেইড ব্যাচের এক্সাম রুটিন দিবেন? আচ্ছা, রুটিন অবশ্যই আজকে দিয়ে দিবে, সমস্যা নেই, কালকে দিয়ে দিবে, চিন্তার কোনো কারণ নাই। ওকে
ওকে, শ্বশুরের মেয়ের জন্য লেট হয়ে গেল, আল্লাহ ইন্টারন্যাশনাল ভদ্র শয়তান, আল্লাহ কি বলে এগুলা, ছি 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 ছি। এরপরে আমাদের আচ্ছা আব্দুল জলিল বলছে আপনাদের ক্লাস ইউটিউবে পাই না কেন, চ্যানেলের লিংক প্লিজ। আপাতত আমাদের ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজেই চলতেছে, ওকে ইনশাল্লাহ হবে। আচ্ছা যারা পেইড বেজে আছেন, ক্লাস কেমন, কোন বিষয়, সেরা ক্লাস, অবশ্যই সেরা ক্লাস, শেখ ফাহিম থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, দেখো তার মানে এটার উত্তর কি হবে, এটার উত্তর তোমরা হচ্ছে শেখ ফাহিম আছো, রকি আছো, এরপর জান্নাতুল ইরমা আছো, আফসানা মিম, এরপর সামিহা হোসাইন, নেহাল আছো, এরপরে হচ্ছে তোমরা এতি অ্যানি আছো, এরপরে হচ্ছে সামজিদা মিম, এরপর রিয়াক্টর মেহেদি, ওরে বাবারে বাবা কি নাম, রাকিবুল সিয়াম, অনেকেই তোমরা আছো, রিদ খান, এরপর হচ্ছে সাব্বির, শাহনাজ, এরপর হচ্ছে MST মীরা, সবাইকে থ্যাংক ইউ। এটার উত্তর কি হবে, জাতিসংঘের নামকরণ করেছে কে, জাতিসংঘের নামকরণ করেছে হচ্ছে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই যে রুজভেল্ট দেখার পরে কিন্তু অনেকেই ভুল করবা, অনেকেই ভাবতেছো আচ্ছা রুজভেল্ট তো আছে, তার মানে এটা কি কোন রুজভেল্ট হবে। এই রুজভেল্ট ছিলেন দুইজন, ইনি ছিলেন আগে আর ইনি ছিলেন পরে, ইনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইনি ছিলেন, আর ইনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক আগে। তবে ইনি কিন্তু আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে যিনি হচ্ছে নোবেল পুরস্কার পায়, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে কি পায়, নোবেল পুরস্কার পায় হচ্ছে এই থিওডর রুজভেল্ট। আর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ছিলেন এই ডিতে মনে রাখবা, ডি ফর দিদার ভাই কি বলেছে, দিদার ভাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পড়াইছিল, তার মানে ইনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, মনে রাখবা, আমাকে দিয়েও তো টুকটাক মনে রাখতে পারো তাই না, আমার নামটা তো অত বেশিও জঘন্য না। ওকে দেখো, ওকে তার মানে আমরা পাইলাম। এরপরে দেখছো ব্রেটন উডস সম্মেলন হয় কত সালে, এই যে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমি জানি তুমি এটা ভুল করবা, কারণ তোমার এই সম্পর্কে আইডিয়া কম। ওকে ভাইয়া শুধুমাত্র জিকে পেইড কোর্সে ভর্তি হওয়া যাবে, আচ্ছা জিকে পেইড কোর্সে ভর্তি, আচ্ছা ওকে ইনশাল্লাহ জিকে পেইড কোর্স না, আমাদের পুরোটা মিলে একসাথে কোর্স হয়। এবং কোর্স সম্পর্কে বলি তোমরা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের জন্য দুর্দান্ত একটা অফার, আমাদের 45% ডিসকাউন্টে আমাদের বর্তমানে অফারে হচ্ছে আমাদের কত, মাত্র 2000 টাকায় তুমি 2000 টাকায় ভর্তি হতে পারবা। তবে তুমি যদি শুধু কোর্স করতে চাও 2000 টাকায় ভর্তি হতে পারবা, পাশাপাশি তুমি যদি বই নিতে চাও তাহলে তুমি আলাদা করে 999 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, এবং ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের অলরেডি 2টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, সো 2টা ক্লাস, একটা হচ্ছে ইংলিশ ক্লাস, একটা হচ্ছে জিকে ক্লাসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না, আমাদের বইয়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না, আমাদের সার্ভিসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ না। ওকে ঠিক আছে, তুমি চাইলেই কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। ব্রেটন উডস সম্মেলন হয় কত সালে, ব্রেটন উডস সম্মেলন সম্পর্কে আমরা এখন একটু জানবো। ঠিক আছে, দেখো ইতিহাসে অন্যতম একটা সম্মেলন, এই সম্মেলন জাতিসংঘে যতগুলো সম্মেলন হয়েছে আমি বলবো এটা তুমি 5 স্টার দাও। এটা তুমি কত স্টার দিবা, এটা তুমি 5 স্টার দিবা। কেন দিবা সেটা একটু বলতেছি, কারণ এইটা সব থেকে বেশি আসে এইখান থেকে, এবং এইখান থেকে আধুনিক বিশ্বের যাত্রা শুরু। কেন বললাম দেখো, বলার পিছনে কারণ হচ্ছে একখান কারণ আছে। কারণটা দেখো, হয় হচ্ছে 1944 সালে, এটা মনে রাখবো 1944 সালে, দেখা ব্রিটন না, এটা ব্রেটন হবে, ব্রেটন উডস। যাই হোক, তো এটা ব্রিটেনে হয় না, এটা হচ্ছে তোমার হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার যে শহরটা আছে সেটার ব্রেটন উডসে হচ্ছে এই সম্মেলনটা হয়েছিল। এটা এত বেশি কেন গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ বেসিক্যালি 3টা। কয়টা কারণ? 3টা। নাম্বার 1, 3টা বলতে আসলে এখানে গুরুত্বপূর্ণ কারণ আছে 4টা একটু দেখবো। ঠিক আছে, 4টা একটু আমার সাথে প্রস্তুত, এই 4টা ভালো করে লেখো। নাম্বার 1 নম্বর হচ্ছে এই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে পৃথিবীর যতগুলা ব্যাংক আছে, এই তুমি জানো বাংলাদেশে অনেকগুলা ব্যাংক আছে, এই বাংলাদেশের যতগুলা ব্যাংক আছে ইন্টারনাল, সবগুলা ব্যাংকের মুরব্বীকে বাংলাদেশ ব্যাংক, কিন্তু পৃথিবীতে তো অনেকগুলা দেশ আছে, প্রত্যেকটা দেশের ব্যাংক আছে, এই সবগুলা দেশের ব্যাংকের মুরব্বী হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, মানে বিশ্ব ব্যাংক। ঠিক আছে, বিশ্ব ব্যাংক। ওকে, তার মানে এই সম্মেলনের মাধ্যমে কি হয়েছে, বিশ্ব ব্যাংক বা হচ্ছে ডব্লিউবি মানে ওয়ার্ল্ড ব্যাংক, হ্যাঁ, বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা। কি হয়, পৃথিবীবাসী ভাবলো তাদের একটা পৃথিবীর মানে তোমার হচ্ছে ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা ব্যাংক দরকার, তার নাম হচ্ছে বিশ্ব ব্যাংক। সেই বিশ্ব ব্যাংকটা কোথায়, এই যুক্তরাষ্ট্রে। তার মানে 1 নম্বর কাজ হলো বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা। 2 নম্বর কাজ কি করলো, 2 নম্বর কাজ তারা যেটা করলো সেটা হচ্ছে পৃথিবীতে তো অনেক বেশি টাকা পয়সা আছে,
আছে না? ধরো বাংলাদেশের একটা টাকা আছে, ধরো হচ্ছে মিয়ানমারে একটা টাকা আছে, ধরো ওমানে একটা টাকা আছে, ধরো ভারতে একটা টাকা আছে। এখন এখন আমার কথা হচ্ছে যে এই যে টাকাগুলো বাংলাদেশে আছে, তো এখন আমার কথা হচ্ছে যে ধরো এই টাকাগুলো আমরা তাহলে কি করি, এই টাকাগুলো নিয়ে কি করি, টাকাগুলো হচ্ছে আমরা ব্যবহার করি, কিন্তু এক এক দেশের টাকার মান কিন্তু এক এক রকম। ধরো হচ্ছে ভারতের 1 টাকার মান বাংলাদেশের মানের টাকা কিন্তু আর এক রকম, তাই না? তো এই যে এক এক দেশের এক এক ধরনের টাকার মান, এই টাকার মানগুলো নির্ধারণ করেছে একটা প্রতিষ্ঠান, তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ওকে, তার মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটাকে ইংরেজিতে বলে হচ্ছে IMF। এটাকে কি বলে? IMF প্রতিষ্ঠা। তোমরা একটু বলো তো, তোমরা একটু এই দুইটা একটু জানতা কিনা, একটু জানাও। ওকে, IMF প্রতিষ্ঠা হইলো। এর পাশাপাশি আরো কিছু জিনিস প্রতিষ্ঠা হয়েছে, সেই জিনিসটা দেখবো। তার আগে এই কোশ্চেনটার উত্তর তুমি আগে একটু দিয়ে নাও। 5 নম্বর কোশ্চেন উত্তর দাও। 5 নম্বর কোশ্চেন উত্তর কি হবে, কি হতে পারে? 5 নম্বর কোশ্চেন উত্তর, এই কোশ্চেন উত্তরটা তুমি একটু দাও, আমি একটু দেখবো। ওকে 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 এই কোশ্চেনটার উত্তর কি হবে? এই কোশ্চেনটার উত্তর কি হবে? ঠিক আছে, ওকে 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 তোমরা অনেকেই আচ্ছা নেট কেন, আচ্ছা নেট সমস্যা না। ওকে ওকে এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে 5 এর উত্তর কি হবে তাহলে? ব্রিটন উডস, তাই না? এটা তো বলেই দেওয়া আছে। পাশাপাশি তোমাকে আমরা কি বললাম? ব্রিটন উডসে তার মানে কয়টা প্রতিষ্ঠান হলো? প্রথম হচ্ছে বিশ্ব ব্যাংক। প্রথমে কি হয়েছে? প্রথমে হচ্ছে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, এক নম্বর হচ্ছে কি? এক নম্বর হচ্ছে বিশ্ব ব্যাংক। ওকে, বিশ্ব ব্যাংক। 2 নম্বর হচ্ছে কি? 2 নম্বর আমরা বললাম IMF মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে। 3 নম্বর যে কাজটা হয়েছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে গ্যাট, GATT, গ্যাট। এই গ্যাট হচ্ছে পৃথিবীর যে বাণিজ্য ব্যবস্থা, পৃথিবীর যে বাণিজ্য, এই পৃথিবীর বাণিজ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা প্রতিষ্ঠান হয়, তার নাম হচ্ছে গ্যাট। তার মানে গ্যাট প্রতিষ্ঠা হলো, এরপর IMF প্রতিষ্ঠা হলো, আর হচ্ছে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হলো। এই গ্যাটই কিন্তু বর্তমানে গ্যাট হচ্ছে 1995 সালে গ্যাটই পরিবর্তিত হয় WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তার মানে বর্তমানে তুমি যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনটা দেখতেছো, কি নাম? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম ওয়ার্ল্ড ট্রেড মানে বিশ্ব বাণিজ্য সংস্থা। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর আগের নাম কি ছিল? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আগের নাম ছিল হচ্ছে গ্যাট। ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়, হ্যাঁ, আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ধরো পৃথিবীতে আমি বাংলাদেশের মানুষ, তো আমি ধরো হচ্ছে উগান্ডার একজনের সাথে যদি আমি বিজনেস করতে চাই, তো বাংলাদেশের টাকার এক ধরনের, উগান্ডার মুদ্রা হচ্ছে আর এক ধরনের। তো আমি উগান্ডার ওই মানুষের সাথে বিজনেস করব কিভাবে? একটা কমন তো টাকা থাকা লাগবে, মানে একটা কমন তো তোমার মুদ্রা থাকা লাগবে। হ্যাঁ, ধরো বাংলাদেশে মুদ্রার নাম টাকা, আবার কুয়েতের মুদ্রার নাম ধরো হচ্ছে তোমাদের দিনার। হ্যাঁ, তো এই টাইপের অথবা আমি যদি বলি এই দিক দিয়ে যে আমাদের আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। হ্যাঁ, বা আমি যদি বলি হচ্ছে ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল। তো আমি যদি ব্রাজিলের সাথে আমি যদি বাণিজ্য করি, তাহলে আমি কি ওর সাথে রিয়েলে, মানে আমি কি ওকে পেমেন্টটা রিয়েলে করব, নাকি আমি ওকে পেমেন্টটা টাকাই করব? এই পেমেন্ট নিয়ে একটা ঝামেলা হয় না? পৃথিবীতে একটা কমন কি দরকার? একটা কমন মুদ্রা দরকার। সেই পৃথিবীর একটা কমন মুদ্রা হিসেবে কি? ডলার। ওকে, কি হয়? ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা করা হয়। ডলারকে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা করা হয়। তার মানে আন্তর্জাতিক মুদ্রা ঘোষণা করা হয় কোন সম্মেলনের মাধ্যমে? এটা হচ্ছে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে। খুবই 4টা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট, যেই 4টা পয়েন্টের জন্য এই যুক্তরাষ্ট্র এখনো পৃথিবীতে পরাশক্তি হিসেবে টিকে আছে। এই 4টা পয়েন্ট যদি না হইতো, তাহলে যুক্তরাষ্ট্র হয়তোবা অনেক আগেই পৃথিবী থেকে ছিটকে পড়ে যেত, মানে পৃথিবীর এত বেশি পাওয়ারফুল জায়গা থেকে সে ছিটকে পড়ে যেত। কেন? কারণ বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা হয়, যেটা কিন্তু যুক্তরাষ্ট্রে। এরপর IMF পৃথিবীর প্রত্যেকটা দেশের মুদ্রার মান নিয়ন্ত্রণ করে। ধরো বাংলাদেশের 1 টাকায় তোমার হচ্ছে, আমি যদি বলি কত ডলার, বা বাংলাদেশের তোমার হচ্ছে 123 টাকা, 124 টাকা হচ্ছে আমেরিকার $1। এই যে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার মান নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান, সেই IMF প্রতিষ্ঠা হয়। পাশাপাশি গ্যাট
গ্যাটো প্রতিষ্ঠা হয় কোথায়? গ্যাটো প্রতিষ্ঠা হয় যে আমাদের WTO এর মাধ্যমে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে, যেটা আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য। ওকে, আর শেষ পাইলাম হচ্ছে সর্বশেষ ডলারকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ঘোষণা করা হয়। এই তিনটা কনসেপ্ট হয় কিসে? এই তিনটা কনসেপ্ট হচ্ছে আমাদের এই যে ওকে 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 আমাদের 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 হচ্ছে এই ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে, ঠিক আছে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, গ্যাট আর হচ্ছে ডলারকে, আমেরিকান ডলারকে আন্তর্জাতিক মুদ্রায় ঘোষণা। এই ছিল মোটামুটি আমাদের ব্রেটন উডস সম্মেলন নিয়ে বিস্তারিত কথা। ওকে 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 ঠিক আছে। তার মানে দেখো এরপরে কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন উত্তর দাও। নিচের কোনটি ব্রেটন উডসের প্রতিষ্ঠান? নিচের কোনটি ব্রেটন উডসের প্রতিষ্ঠান? ব্রেটন উডসের প্রতিষ্ঠান। ওকে 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 ঠিক আছে ভাইয়া, আমি তো টাকা দিয়েছি 4 দিন হলো, এখন আমাকে যুক্ত করা হয়নি। যুক্ত করা হয়ে যাবে, সমস্যা নাই, চিন্তার কোনো কারণ নাই। ওকে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, এরপরে আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, এই কোশ্চেনের উত্তর করো, এটার উত্তর করো, এইটার উত্তর করো, এটার উত্তর করো, আমি একটু দেখতে চাই। ওকে ওকে ঠিক আছে। তোমরা রাফসান, রিয়াদ আছো, ওমর ফারুক আছো, সীমা রতন, এরপর হচ্ছে আতকিয়া আবৃতি আছো, এরপরে হচ্ছে এমদাদুল হক মুমিন, এরপর হচ্ছে শিফা শেখ, এরপরে হচ্ছে হাফিজ আছো, এরপর সুরভি আছো, সাদিয়া বিনতে বেলাল, নেহাল আছো, রাফসান রিয়াদ আছো, এরপর হচ্ছে নাফিজা তাসনিম, শামসুজ্জোহা সাব্বির, ওকে MST মীরা আছো, এরপর হচ্ছে অর্পা সাহা মুক্তি, অনেকেই তোমরা আছো, সবাইকে থ্যাংক ইউ। এটার উত্তর কি হবে? এটার উত্তর নিচের কোনটি ব্রেটন উডসের প্রতিষ্ঠান? ব্রেটন উডসের আমরা কি বললাম একটু আগে? বললাম বিশ্ব ব্যাংক, আমরা বললাম বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠান, এরপর আমরা IMF কে বলেছিলাম, আমরা গ্যাট কে বলেছিলাম। হ্যাঁ, তার মানে এটার উত্তর হবে সবগুলো। এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে সবগুলো, এটার উত্তর হচ্ছে সবগুলো, ঠিক আছে। ওকে, এই যে ধরো আমেরিকাকে তুমি চাইলেও কিছু করতে পারতেছো না, কেন? কারণ আমেরিকার যে মুদ্রা, যে ডলার, ধরো তোমার প্রত্যেকটা দেশের যে মুদ্রা, ধরো আমার বাংলাদেশের মুদ্রা যে আছে, আমি বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ রাখছি, তাই না? বাংলাদেশ ব্যাংকে আমাদের অনেক টাকা ডলার রিজার্ভ রাখা আছে। তো এই যে আমেরিকা যদি আমার দেশের উপর স্যাংশন দিয়ে দেয়, তো এই ডলারগুলোকে তো আমি ঠিকঠাক ইউজ করতে পারবো না। আমেরিকা এই উইপনটা, মানে এই অস্ত্রটা অনেক দেশের ক্ষেত্রে ব্যবহার করে। যেই দেশি আমেরিকার বিরুদ্ধে যেতে চায়, আমেরিকা সেই দেশের টাকার বা সেই দেশের মুদ্রার উপরে নিষেধাজ্ঞা লাগাই দেয়। তার মানে ওই দেশের সাথে কেউ বাণিজ্য করতে পারে না। সো এইটা কিন্তু আমেরিকার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল, অনেক বড় একটা বুদ্ধিবৃত্তিক আমার হচ্ছে জয় ছিল হচ্ছে আমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রেটন উডস সম্মেলন। ওকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কত সালে প্রতিষ্ঠিত হয়? আমরা কি বলেছি? 1941 সালে লন্ডন ঘোষণা, পাশাপাশি কি ঘোষণা হয়েছিল? লন্ডন ঘোষণার পাশাপাশি আমাদের আটলান্টিক ঘোষণা হয়েছিল। 1944 সালে ব্রেটন উডস সম্মেলন হয়। 1944 সালে যে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে কি কি হয়? আমরা জানি IMF হয়। হ্যাঁ, সেই IMF ঠিক আছে, এরপর WB মানে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, এগুলা প্রতিষ্ঠিত হয়, গ্যাট প্রতিষ্ঠা হয়, এগুলো হচ্ছে আমাদের 1944 সালে। 1945 সালে আমাদের জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, জাতিসংঘ। ওকে, 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ফাইনালি, এবং 1949 সালে কে প্রতিষ্ঠিত হয়? ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নর্থ মানে উত্তর, আটলান্টিক, ট্রিটি মানে হচ্ছে কি? ট্রিটি মানে হচ্ছে চুক্তি, অর্গানাইজেশন, উত্তর আটলান্টিক সামরিক যে চুক্তি যে অর্গানাইজেশনটা আছে তার নাম হচ্ছে ন্যাটো, ঠিক আছে। ওকে 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 এটা আশা করি বুঝতে পারছো। এটার উত্তর কি হবে তাহলে? 1944। ওকে, এরপরে আমরা পাবো হচ্ছে কোনটা? ইয়াল্টা সম্মেলন। এই ইয়াল্টা সম্মেলন হয়েছে 1945 সালে। এই ইয়াল্টা সম্মেলনে গুরুত্বপূর্ণ কেন? ইয়াল্টা শহরটা কোথায়? ইয়াল্টা শহর হচ্ছে তোমার হচ্ছে, দেখো, ইয়াল্টা শহর হচ্ছে ইউক্রেনে, ঠিক আছে, ইউক্রেনে। আমাদের এই ইয়াল্টা শহরটা ইউক্রেনে, বর্তমানে ক্রিমিয়া উপদ্বীপে, যেটা বর্তমানে অবস্থিত ইউক্রেনে। ওকে, এখন আসি, এই ইয়াল্টা সম্মেলনে একটা কাজ করা হয়, তার নাম কি? ইয়াল্টা সম্মেলনে যে কাজটা করা হয় সেটা হচ্ছে, তুমি জানো জাতিসংঘের একটা বিশেষ পাওয়ার আছে, বিশেষ পাওয়ার। সে বিশেষ পাওয়ার কি? জাতিসংঘ একটা বিশেষ পাওয়ার আছে, তার নাম হচ্ছে ভেটো। তার নাম কি? ভেটো পাওয়ার। ভেটো মানে কি? ভেটো ভেটো একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে আমি মানি না। ভেটো অর্থ কি? আমি মানি না। তার মানে ধরো হচ্ছে পুরো যতগুলো দেশ আছে, তো এই দেশগুলো মিলে একটা সিদ্ধান্তে আসতে যাচ্ছে। এখন এই জাতিসংঘের মানে হচ্ছে পার্মানেন্ট দেশ আছে পাঁচটা অনেক বেশি পাওয়ারফুল বা হচ্ছে স্থায়ী সদস্য। এই 5টা দেশ কি? একটা হচ্ছে ইউএসএ, একটা আছে ইউকে মানে ইউনাইটেড কিংডম, একটা আছে ফ্রান্স, হ্যাঁ, একটা আছে ফ্রান্স। ওকে, এই তিনটে একদল। আবার এইদিকে আছে তোমার হচ্ছে তোমার রাশিয়া আছে, আর এইদিকে চায়না আছে। এই যে 5টা দেশ, এই 5টা দেশ হচ্ছে জাতিসংঘের কি দেশ? জাতিসংঘের হচ্ছে স্থায়ী সদস্য দেশ। এরা যদি বলে, যে কোনো একটা দেশও যদি বলে যে এই সিদ্ধান্ত আমি মানি না, এই সিদ্ধান্তের উপর ভেটো, তো ওই সিদ্ধান্ত আর কোনোদিনও বাস্তবায়ন হয় না। তার মানে
জাতিসংঘের যে ভেটো পাওয়ার প্রদান বা ভেটো দিতে পারবে এরকম দেশ আছে কয়টা পৃথিবীতে? 5টা দেশ। হ্যাঁ, এই ভেটো দেওয়া হয় ইয়াল্টা সম্মেলন, মানে এই ভেটো পাওয়ার দেওয়া হয় ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে। এই ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে পৃথিবীতে সে ক্ষমতাসীন 5টা দেশকে কি পাওয়ার দেওয়া হয়? ভেটো পাওয়ার দেওয়া হয়। কি পাওয়ার ভাইয়া? ভেটো পাওয়ার। কি পাওয়ার? ভেটো পাওয়ার। ওকে 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 ঠিক আছে। ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। ওকে ঠিক আছে, এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের দেখছো স্থায়ী 5 সদস্য ও ভেটো পাওয়ার প্রদান করতে পারে। এই সম্মেলনের মাধ্যমে জাতিসংঘের স্থায়ী সদস্যদের ভেটো পাওয়ার প্রদান করা হয়েছে। সান ফ্রান্সিসকো সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় ইয়াল্টা সম্মেলনে। ওকে, এরপরে আমরা দেখো এই কোশ্চেনটার উত্তর করো। এই কোশ্চেনটা জাতিসংঘের নিরাপত্তা সদস্যদের 5টি দেশকে ভেটো পাওয়ার প্রদান করা হয় কোন সম্মেলনের মাধ্যমে? এটা অন অ্যান্ড অনলি, সেটা আমরা মাত্র পড়েছি, সেটা না হচ্ছে ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে। কিন্তু পরে কোশ্চেনটার উত্তর তুমি করো। এই কোশ্চেনটার উত্তর পারবা আমি জানি, পরে কোশ্চেনটা উত্তর করো। ওকে, ভেটো কোন ভাষার শব্দ? ওকে ভেটো কোন ভাষার শব্দ? ভেটো অর্থ হচ্ছে আমি ইহা মানি না বা আমি মানি না। ঠিক আছে, ওকে জাতিসংঘের 5টি রাষ্ট্র ভেটো ক্ষমতার অধিকারী। জাতিসংঘের 5টি রাষ্ট্র কি ভেটো ক্ষমতার অধিকারী? শামসুজ্জোহা সাব্বির। ওকে এরপরে আছো তোমরা হচ্ছে তাফিসা হচ্ছে রহমান, এরপরে হচ্ছে রাফসান রিয়া, MS টিমিরা, তাহমিনা তাজ, হাফসা সিদ্দিকা, এরপর হচ্ছে সীমা রতন, এরপর নিশি না, নিশি আর রাত্রি তো একই অর্থ। নিশি অর্থ যা, রাত্রি অর্থ তা, দুইটা নাম একসাথে রাখার কি দরকার? ওকে, রাফসানা মিম আছো, এরপর নাফিসা তাসনিম, এরপরে হচ্ছে তোমরা নাহিমা আছো, এরপর আফসানা মিম আছো। ওকে, এটা একটু উত্তর করো। নয়ের তোমরা হচ্ছে সাদিয়া বিনতে বেলাল, সীমা রতন, এরপর হচ্ছে রাকিবুল, সাদিয়া, এরপর হচ্ছে তোমরা মিম আছো, আবরার মিম, সীমা রতন, অনেকেই উত্তর করেছো, সবাইকে থ্যাংক ইউ। দেখি এটার উত্তর কি হবে। এটার উত্তর আসলে কি হবে? ল্যাটিন কোন ভাষার শব্দ? ল্যাটিন একটা শব্দ, ল্যাটিন অর্থ কি? দুঃখিত, ভেটো। ওকে, ভেটো অর্থ কি? ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। ভেটো অর্থ কি? ভেটো অর্থ হচ্ছে আমি মানি না, ইংরেজিতে বলে VETO। হ্যাঁ, ধরো তোমরা বন্ধুরা মিলে কোথাও ট্যুরে যেতে চাচ্ছ, তো হঠাৎ করে এরকম কিছু বন্ধু থাকে না যে ধরো সবাই 5 জন মিলে ট্যুরে যেতে চাচ্ছ, তো একজন বললো যে না রে দোস্ত আমি যাব না। আমরা তখন কি বলি? এই তুই আমার ডিসিশনের উপর ভেটো দিস না। তো এই ভেটো মানে হচ্ছে মানা করা, মানে হচ্ছে একজনকে তোমার বিরুদ্ধে কথা বলা। তো এই ভেটো যদি কেউ একজন দেয় তাহলে কিন্তু ওই প্রোগ্রামটার বাস্তবায়ন হয় না। ওইরকম জাতিসংঘের একটা পাওয়ার হচ্ছে ভেটো পাওয়ার। ওকে, তো এই ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। ভেটো অর্থ হচ্ছে আমি মানি না। আর এই ভেটো ওয়ার্ডটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। কি শব্দ? এটা হচ্ছে ল্যাটিন শব্দ। হ্যাঁ, ল্যাটিন কি? আমেরিকান মহাদেশ সম্পর্কে যখন আমরা পড়াবো ইন ফিউচার, তখন ল্যাটিন নিয়ে বিস্তারিত কথা বলবো। কেন এটার নাম ল্যাটিন কিভাবে আসলো, ল্যাটিন কেন এত গুরুত্বপূর্ণ, পৃথিবীতে আমরা যা দেখি তাই সাধারণত অনেক কিছু আমরা ল্যাটিন শব্দ কেন দেখি, এই কনসেপ্ট আমরা আমাদের তখন চলে আসবে। ওকে এটা একটা ল্যাটিন শব্দ। পরের আমাদের শেষ সম্মেলন, এটা হচ্ছে সর্বশেষ সম্মেলন, তার নাম হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন। এই সান ফ্রান্সিসকো হচ্ছে আমেরিকার একটা অঙ্গরাজ্য। ঠিক আছে, সান ফ্রান্সিসকোতে একটা সম্মেলন হয়, তার নাম সান ফ্রান্সিসকো সম্মেলন। এইখানে কি করা হয় দেখো, জাতিসংঘের এই সম্মেলনের মাধ্যমে জাতিসংঘের 50টি রাষ্ট্র এই সনদে স্বাক্ষর করে। তার মানে এই সম্মেলনটা হয় কতদিন দেখো, প্রায় 1 মাস 2 মাস ধরে, এপ্রিল মে জুন, প্রায় 2 মাস ধরে একটা সম্মেলন হয়। এই সম্মেলনের ফাইনাল দিন বা লাস্ট ডেটে কি হয়? লাস্ট ডেট হচ্ছে 50টা দেশ এখানে স্বাক্ষর করে। হ্যাঁ, জাতিসংঘের সনদের রচয়িতার নাম, জাতিসংঘের যে সনদটা হয় তার নাম হচ্ছে আর্কি ব্লাড ম্যাকলেস। হ্যাঁ, এটা একটু দেখবা। এবং সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত না হয়েও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসেবে পোল্যান্ড তোমার হচ্ছে 1945 সালে 15ই অক্টোবর সনদে স্বাক্ষর করে। এই কনসেপ্টটা তোমাকে যদি আমি একটু আমার ভাষায় বুঝাই, সেটা হচ্ছে জাতিসংঘের এই যে সম্মেলনটা হলো, এটা প্রায় 2 মাস ধরে সম্মেলন হয়েছে। তো এই সম্মেলনের সময় পৃথিবীর 50টা দেশ ওইখানে উপস্থিত ছিল। ওইখানে উপস্থিত থেকে তারা একটা কি করে, এই সনদে স্বাক্ষর করে না, জাতিসংঘ কয়েকদিনের মধ্যেই হবে। জাতিসংঘের ফাইনাল ট্রিটি এটা। তো ওই ফাইনাল ট্রিটিতে তারা সিগনেচার করলো। সিগনেচার করার পর যে কাজটা হয়, সিগনেচার করার পর সান ফ্রান্সিসকো সম্মেলনে সিগনেচার করে 50টি দেশ। ওকে, তো এই যে 50টা দেশ সিগনেচার করলো, সেই সময় একটা দেশ এসে সিগনেচার করতে চাইছিল, সেই দেশটার নাম হচ্ছে পোল্যান্ড। কিন্তু এই পোল্যান্ডে তখন নির্বাচন চলতেছিল, জাতীয় নির্বাচন চলতেছিল। তো পোল্যান্ড সেই সময়ে মানে হচ্ছে এই তোমার জুনের মধ্যে এসে সিগনেচার করতে পারে নাই। তো পোল্যান্ড পরে এসে আমাদের 15ই অক্টোবর, হ্যাঁ, মানে পরে এসে কি করে, পরে এসে হচ্ছে সে যোগ দেয়। তার মানে কয়টি দেশ নিয়ে?
প্রথমে আমি যদি বলি সান ফ্রান্সিসকো সম্মেলন হয় কয়টি দেশের স্বাক্ষরে, এটা হবে 50টি দেশের স্বাক্ষরে, কিন্তু পরে এসে যোগ দেয় কে, পরে এসে যোগ দেয় হচ্ছে পোল্যান্ড। এরপরে জাতিসংঘ যখন যাত্রা শুরু করে অক্টোবরের 24 তারিখ, 24 অক্টোবর, সেই সময় জাতিসংঘের সদস্য ছিল কয়টা, সেই সময় জাতিসংঘের সদস্য ছিল এই যে 50টা, আর এইদিকে এসে পোল্যান্ড যুক্ত হলো। তার মানে 1941 সালে, 1945 সালে আমাদের 24 অক্টোবর যেই দিন জাতিসংঘ যাত্রা শুরু করলো, সেই দিন জাতিসংঘের সদস্য ছিল কয়জন, সেই দিন জাতিসংঘের সদস্য ছিল হচ্ছে 51টি দেশ। এবং বর্তমানে জাতিসংঘের সদস্য কত, বর্তমানে জাতিসংঘের সদস্য হচ্ছে 293টি দেশ, ঠিক আছে, না 200 না, 193টি দেশ। ওকে 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 ঠিক আছে, আশা করি বুঝছো কনসেপ্টটা। দেখো জাতিসংঘ দিবস কবে, এটা একটু জানতে চাই, জাতিসংঘ দিবস কবে, জাতিসংঘ দিবস কবে একটু বলো, একটু কমেন্টস করো। হ্যাঁ, ওকে 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 জাতিসংঘ দিবস কবে, জাতিসংঘ দিবস কবে, ওকে 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 ঠিক আছে, ওকে ওকে জাতিসংঘ দিবস কবে, জাতিসংঘ দিবস কবে, জাতিসংঘ দিবস কবে একটু জানতে চাই। ওকে 10-এর উত্তর কি হবে, 10-এর ওকে। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য মাস্টার প্ল্যান করে ফেলছি, খুব ভালো, সমস্যা নাই। তৃতীয় বিশ্বযুদ্ধে আমি লিড দিব, প্যারা নাই। ওকে আব্দুল্লাল মাহিন বলছো 10-এর সি। এরপর সিনথিয়া তাবাসসুম 24 অক্টোবর। ওকে 24 অক্টোবর, অক্টোবর মাসে, তোমরা জানো সামনের মাস, তোমাদের দিদার ভাইয়েরও বার্থডে অক্টোবর মাসে, চিন্তা নাই। ওকে ওকে আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে দেখো আমাদের এই জাতিসংঘ দিবস কবে ভাইয়া, জাতিসংঘ দিবস হচ্ছে আমাদের 24 অক্টোবর। হ্যাঁ, এই যে মধ্যে দেখো আমাদের 8ই মার্চ কি দিবস, 8ই মার্চকে বলা হচ্ছে নারী দিবস, ঠিক আছে। এরপরে জুন মাস 5ই জুন আছে আমাদের পরিবেশ দিবস বলা হয়। এরপরে তোমার হচ্ছে 5ই আগস্ট নাকি 10ই আগস্ট, ভালো করে বলো কি হবে। এরপর হচ্ছে 24 অক্টোবর হচ্ছে আমাদের কি দিবস, 24 অক্টোবর হচ্ছে জাতিসংঘ দিবস, ক্লিয়ার। ওকে ক্লিয়ার। এখন আমরা দেখবো জাতিসংঘের যে আমাদের ইয়েটা আছে, জাতিসংঘের যে পতাকাটা আছে, সেই পতাকাটা সম্পর্কে একটু দেখবো। ওকে জাতিসংঘের পতাকা, হ্যাঁ জাতিসংঘের পতাকাটা এরকম। তার মানে এটা হচ্ছে কেমন, তোমাকে যদি আমি পুরোটা একটু বিস্তারিত পড়াই, দেখো এই কালারটা কেমন, নীল কালার। ওকে নীল কালার বা আকাশি কালার। এর মধ্যে যে সাদা রঙের এই যে পাতাগুলা দেখতে পাচ্ছ, এই পাতাগুলা কিসের পাতা বলো তো, পাতাগুলা কিসের পাতা, সাদা রঙের ইসের মধ্যে যে পাতাগুলা কিসের পাতা বলো, তুমি তো দেখে মনে হচ্ছে ধানের শীষ, এটা কিন্তু ধানের শীষ না, ওকে 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 ঠিক আছে, ওকে 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 কি বললাম, এটা হচ্ছে ধানের শীষ না, এটা তাহলে কি, এটা হচ্ছে তোমরা কেউ কি উত্তর করতে পারতেছো, এটা ধানের শীষ না, এটাকে বলা হয় হচ্ছে জলপাই। কি বললাম, জলপাই গাছ আছে না, জলপাই গাছের শাখা মানে ডাল, ছোট ডালের পাতার মতো, এই জলপাই রঙের শাখা হচ্ছে এইটা। এখন তোমার মাথার মধ্যে কোশ্চেন হতে পারে, ভাই এত কিছু বাদ দিয়ে জলপাই কালার কেন, হোয়াই জলপাই কালার হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এই জলপাই কালারকে বলা হয় বা জলপাই গাছটাকে বলা হয় হচ্ছে শান্তির প্রতীক, ঠিক আছে, শান্তির প্রতীক। ওকে আর পাশাপাশি জলপাইকে বলা হয় শান্তির প্রতীক। এইদিকে দেখো মাঝখানে কি আছে, এটা পৃথিবী না, এই যে পুরো পৃথিবী গোল, এই পৃথিবীর মাঝখানে কি, মাঝখানে হচ্ছে পৃথিবীর মানচিত্র আছে, তার মানে আমরা এখানে কি পাচ্ছি, আমরা জাতিসংঘের যে পতাকার মধ্যে পাচ্ছি হচ্ছে একটা, এই যে পতাকার মধ্যে কি পাচ্ছি বিস্তারিত আমাদের লেখাও আছে এখানে, একটু দেখো। ওকে ওকে এই জাতিসংঘ বেসিক্যালি 11টা সম্মেলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, দেখো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1945 সালের 14ই অক্টোবর। এই জন্য 14ই অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস। এর পাশাপাশি জাতিসংঘ নিয়ে আরেকটা কথা হচ্ছে, দেখো প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 51টি এবং বর্তমানে সদস্য দেশ 193টি। এর মধ্যে তার মানে তুমি জানো পুরো পৃথিবীতে আমি একটু ভালো করে দেখাই, পুরো পৃথিবীতে মোট স্বাধীন দেশ কয়টা, স্বাধীন দেশ হচ্ছে 195টা। এই 195টা দেশের মধ্যে জাতিসংঘের সদস্য কত, জাতিসংঘের সদস্য হচ্ছে 193টা। তার মানে দুইটা দেশ স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়। সেই দুইটা দেশকে কি, এক নম্বর তার নাম হচ্ছে কসোভো, সেই দেশটার নাম কি কসোভো, আর 2 নম্বর হচ্ছে ভ্যাটিকান সিটি। হ্যাঁ ভ্যাটিকান সিটি। আর একটা কনসেপ্ট হচ্ছে দুইটা
দুইটা দেশ আছে, যেই দুইটা দেশ জাতিসংঘের সদস্য কনসেপ্ট না, সেই দুইটা দেশ হচ্ছে পর্যবেক্ষণ দেশ। পর্যবেক্ষণ, ওকে, পর্যবেক্ষণ দেশ। সেই পর্যবেক্ষণ দেশের মধ্যে 1 নম্বর হচ্ছে ভ্যাটিকান, 1 নম্বর হচ্ছে ভ্যাটিকান, আর 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে তোমার ফিলিস্তিন, 2 নম্বর হচ্ছে ফিলিস্তিন, ঠিক আছে। তার মানে আমরা পাইলাম কি, আমরা কয়েকটা কনসেপ্ট পাইলাম এখানে। দেখো আমরা হচ্ছে জাতিসংঘ, এই জাতিসংঘের স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয় দুইটা দেশ, একটা দেশ হচ্ছে কসোভো আর একটা দেশ হচ্ছে ভ্যাটিকান। আর হচ্ছে এদিকে পর্যবেক্ষণ দেশ কি, একটা হচ্ছে ভ্যাটিকান সিটি আর 2 নম্বর হচ্ছে ফিলিস্তিন। 2 নম্বর কোন দেশ, 2 নম্বর দেশ হচ্ছে ফিলিস্তিন, ঠিক আছে। তার মানে ফিলিস্তিন কিন্তু স্বাধীন না, ফিলিস্তিন কিন্তু পরাধীন দেশ, কিন্তু জাতিসংঘ এটাকে বিশেষ পর্যবেক্ষণ দেশ হিসেবে তার আন্ডারে রেখেছে। ওকে 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 ঠিক আছে, ওকে ওকে। তার মানে এই ভ্যাটিকান পাইলাম। দেখো কসোভো তোমার কাছে মনে হতে পারে যে কসোভো কেন জাতিসংঘের সদস্যপদ পায় নাই। কসোভো তো আমাদের অনেক আগে, সেই 2008 সালের দিকে স্বাধীন হয়েছে, তাহলে কেন জাতিসংঘের সদস্যপদ পাইলো না? এর পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে জাতিসংঘ সেই যতক্ষণ পর্যন্ত, ধরো আমি স্বাধীনতা অর্জন করছি বা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে পাকিস্তানের কাছ থেকে, যতদিন না পর্যন্ত পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দিবে, হ্যাঁ, ততদিন পর্যন্ত জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিতে পারবে না। এই জন্যই তুমি জানো সার্কের মিটিং গুলাতে বা ওআইসির মিটিং গুলাতে বাংলাদেশ জয়েন করেছিল কেন? কারণ পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে স্বীকৃতি অর্জন করার জন্য। কি বুঝাইতে পারছি? ওকে, গেল। এখন একটা কনসেপ্ট দেখো, এই কসোভো হচ্ছে স্বাধীনতা অর্জন করেছে সার্বিয়ার কাছ থেকে, হ্যাঁ, কিন্তু সার্বিয়া কসোভোকে এখন পর্যন্ত স্বাধীনতা স্বীকৃতি দেয় নাই। এই জন্য কসোভোকে এখন পর্যন্ত জাতিসংঘ স্বীকৃতি দেয় নাই, স্বীকৃতি বলতে আসলে সদস্য হিসেবে। আর এই ভ্যাটিকান সিটি, যেই দেশে তো কোনো নারী নাই, কোনো মানে কেউ নাই, কোনো তোমার হচ্ছে কূটনীতিবিদ নাই, কিচ্ছু নাই, শুধু কয়েকজন পোপ থাকে, যেহেতু এখানে সরকার নাই, নারী নাই, কিচ্ছু নাই, এই জন্য এটাও জাতিসংঘের সদস্যপদ এখনো পায় নাই। ওকে, এই ছিল মোটামুটি। এখন দেখো পরের কোশ্চেন, ঠিক আছে, পরের কোশ্চেন একটু উত্তর করো। নিচের কোন দেশটি জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ? জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ কে কে? জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ কে কে, এটা একটু জানতে চাই। জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ কোন দুইটা দেশ জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ? ওকে 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 ঠিক আছে ভাই, এত রাতে ক্লাস নিয়েন, আগে নিলে তো হয়। আচ্ছা, নেক্সট ডেতে আগে নিব, সমস্যা নেই। ওকে 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 তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? ওকে, এটার উত্তর কি হবে একটু জানতে চাই। তোমরা একটু কমেন্টস করো, এটার উত্তর কি হতে পারে? ওকে, নারীবিহীন শান্তির দেশ। ওকে, আচ্ছা, নারীবিহীন যেই দেশ সে দেশ শান্তি হবে, কারণ ঝামেলা কম। ওকে, ঠিক আছে। ওকে, আমি একটু দেখি কি বললাম। নিচের কোন দেশটি জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ? এটা তোমরা অনেকেই উত্তর করতেছো। জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ হচ্ছে ফিলিস্তিন। হ্যাঁ, এটা হচ্ছে স্বাধীন না, কিন্তু এটাকে পর্যবেক্ষণ দেশ হিসেবে রেখেছে জাতিসংঘ, যেন এটার পক্ষে কাজ করা যায়। ওকে, তোমাদের হচ্ছে মাধবী দাশগুপ্তা, এরপর রাফসান রিয়াদ, এরপর হচ্ছে নীরা আছো, এরপর হচ্ছে নিশাত রহমান আছো, এরপরে আফরিন আছো, এরপর হচ্ছে নুরুল আলী আছো, এরপর হচ্ছে নাহিমা আছো। অনেকেই তোমরা কমেন্টস করে দিয়েছো, সবাইকে থ্যাংক ইউ। ওকে, এটার উত্তর তাহলে কি হবে? নিচের কোন দেশটি জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষণ দেশ? এটা হবে অন অ্যান্ড অনলি ফিলিস্তিন, ঠিক আছে, ফিলিস্তিন। এবং এই দক্ষিণ সুদান হচ্ছে জাতিসংঘের, ওকে, দক্ষিণ সুদান কি? দক্ষিণ সুদান হচ্ছে জাতিসংঘের সর্বশেষ দেশ, জাতিসংঘের সর্বশেষ। তার মানে হচ্ছে কোনটা? 193তম সদস্য। জাতিসংঘের সর্বশেষ সদস্য কে? জাতিসংঘের সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। ওকে, আর এই কসোভো এখন পর্যন্ত জাতিসংঘের সদস্যপদ পায় নাই, কারণ সার্বিয়া এখন পর্যন্ত কসোভোকে স্বাধীনতার স্বীকৃতি দেয় নাই। ওকে 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 ফ্রি প্যালেস্টাইন, না? ঠিক আছে, ওকে, পরে কোশ্চেন। জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর কোথায়? ওকে 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 জাতিসংঘের সদর দপ্তর কোথায় একটু জানতে চাই। জাতিসংঘের সদর দপ্তরটা কোথায়? দেখো, জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে বেসিক্যালি কয়েক ধরনের। একটা আছে মেইন সদর দপ্তর, মানে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে মোট 4টা, এর মধ্যে একটা হচ্ছে মেইন, বাকি 3টা হচ্ছে বিভিন্ন জায়গায় ছড়াই ছিটায় আছে, ঠিক আছে। এই যেটা হচ্ছে মেইন, সেটার নাম কি একটু কমেন্টস করো তো তোমরা, কিছু পারতেছো কিনা এটার উত্তর। এটা কত নম্বর কোশ্চেন? 11, আমাদের হচ্ছে 12 নম্বর কোশ্চেন। ওকে 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 ঠিক আছে। আব্দুল্লাহ আহমেদ কমেন্ট দেখেন, আচ্ছা কমেন্ট করবো না, আচ্ছা দেখলাম তো, সমস্যা নেই।
ওকে, আজাদ বলছো, এরপরে হচ্ছে তোমরা হচ্ছে আবৃত্তি আছো, এরপর ওমর ফারুক, টপু দাস, রাজীব। ওকে, ভাইয়া শুধু মেয়েদের কমেন্ট পড়ে আসলেই নাকি? এরপর সিনথিয়া তাবাসসুম, এরপর সাথী আছো, এরপর হচ্ছে এসপি সেকেন্দার আছো। ওকে, আশিকুর রহমান আপন। যারা কমেন্ট করতেছে সবার কমেন্টসই পড়ার চেষ্টা করতেছি। ওকে, এটার কি হবে? এটা কি হবে দেখো, জাতিসংঘের যে মেইন সদর দপ্তর সেটা হচ্ছে নিউ ইয়র্ক। দেখো আমি তোমাকে একটু বিস্তারিত দেখাই। সদর দপ্তর, জাতিসংঘের সদর দপ্তর মেইন যেটা, সেটার নাম হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, এবং আঞ্চলিক সদর দপ্তর এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেইন। ওকে, মেইন মানে কি? মেইন মানে প্রধান, এটা হচ্ছে প্রধান। ওকে, এটা হচ্ছে মেইন সদর দপ্তর, মেইন। ওকে, মেইন। আঞ্চলিক কিছু সদর দপ্তর আছে। এই আঞ্চলিক সদর দপ্তর তিনটা, এর মধ্যে একটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় একটা, এরপরে আছে হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে, আর একটা আছে কি কেনিয়ার নাইরোবিতে। ওকে, আর একটা আছে কেনিয়ার নাইরোবিতে। জাতিসংঘ ভবনের স্থপতি হচ্ছে এই যে দেখছো, এটা হচ্ছে জাতিসংঘ ভবন। তোমরা সবসময় এই ছবিটাই সাধারণত দেখে থাকো। জাতিসংঘ নিয়ে কথা বলার সময় তোমরা সাধারণত এই যে এই ছবিটা দেখো, অনেকগুলা দেশের ম্যাপ আছে, এই ছবিটাই সাধারণত দেখে থাকো। এই যে অনেক বড় একটা ভবন, বিল্ডিং, এটা জাতিসংঘের সদস্য, মানে তোমরা হচ্ছে ভবন হিসেবে দেখো। এটা হচ্ছে জাতিসংঘের কি বললাম, জাতিসংঘের সদর দপ্তর। কিন্তু আমি যে কথাটা বললাম, জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে টোটাল 4টা, এর মধ্যে মেইন যেটা তার নাম হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। কিন্তু আঞ্চলিক সদর দপ্তর আছে 3টা, এর মধ্যে এক নম্বর আছে জেনেভা, 2 নম্বর আছে ভিয়েনা, আর 3 নম্বর আছে নাইরোবি, কেনিয়ার নাইরোবি। ওকে, এবং জাতিসংঘ ভবন, এই যে ভবনটা, এই ভবনের স্থপতির নাম হচ্ছে অক্সান নাইমিয়ার, ব্রাজিলের। এইটা যদি অত বেশি ইম্পর্টেন্ট না, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে রেখো, ওকে ওকে। সীমা রতন, ক্লাসে সবাই কথা বলে না, চেঁচামেচি বেশি হচ্ছে। ওকে, ঠিক আছে। এটা একটু দেখো, নিচের কোনটি জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর নয়? আঞ্চলিক সদর দপ্তর নয় কোনটা? আঞ্চলিক সদর দপ্তর নয়? ওকে 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 ওকে, ঠিক আছে। এটা কি হবে? এটা কত নম্বর কোশ্চেন আমাদের? 14 নম্বর কোশ্চেনের উত্তর দাও। 14 নম্বর কোশ্চেন উত্তর দাও। ওকে, কোনটা একটু কোনটা? ওকে, একটু উত্তর করো। এটার উত্তর কি হবে? জাতিসংঘের সদর দপ্তর আমাদের বলছে হচ্ছে, ওকে, আমাদের মোহাম্মদ আজাদ বলছো, এরপর হচ্ছে আতকিয়া আঞ্জুম আবৃত্তি, এরপর হচ্ছে রাজিনা আক্তার, এরপর কাউসার শেখ, রাফসানা রিয়াদ, এরপর হচ্ছে আফসানা মিম, এরপর হচ্ছে তোমাদের মাদিনা এল, এরপর হচ্ছে সীমা রতন, সাদিয়া বিনতে বেলাল। সবাইকে থ্যাংক ইউ। এটার উত্তর কি হবে তাহলে? দেখো, নিচের কোনটি জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর নয়? জাতিসংঘের আঞ্চলিক সদর দপ্তর হচ্ছে কয়টা? 3টা, ভিয়েনা অস্ট্রিয়া, কেনিয়ার নাইরোবি, আর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা। তার মানে এইটা হচ্ছে আঞ্চলিক না, এটা কি? এটা হচ্ছে প্রধান। এটা হচ্ছে প্রধান, কি বললাম? প্রধান সদর দপ্তর। প্রধান সদর দপ্তর কোনটা? প্রধান সদর দপ্তর হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। তার মানে এইটা উত্তর হবে কোনটা? উত্তর হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হচ্ছে, এটা আমাদের আঞ্চলিক সংগঠন নয়, ঠিক আছে, আঞ্চলিক সদর দপ্তর। আর এটাতে আমরা ম্যাপ সম্পর্কে বিস্তারিত বলেছি, পতাকা ও প্রতীক। এই পতাকা ও প্রতীক সম্পর্কে যখন একটু আগে বললাম, জাতিসংঘের প্রতীক, হ্যাঁ, জলপাই গাছ, এটা শান্তির প্রতীক। এরপর আমরা কি বলেছিলাম, কি আছে দেখো, হালকা নীল, এই যে হালকা নীল রঙের মাঝে একটি সাদা বৃত্ত, এই যে সাদা বৃত্ত আছে, একটি সাদা বৃত্ত, এবং বৃত্তের মাঝখানে পৃথিবীর মানচিত্র আছে, এবং কি আছে, এবং দুই পাশে আছে 2টি জলপাই গাছের শাখা। এই 2টি জলপাই গাছের শাখা আছে, সাদা একটা বৃত্ত আছে, বৃত্তের মাঝখানে আছে পৃথিবীর মানচিত্র। এটা হচ্ছে আমাদের জাতিসংঘের পতাকা এবং প্রতীক, ঠিক আছে। ওকে 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 ওকে, কি বলছি? 15 নম্বর কোশ্চেন, জাতিসংঘের পতাকা আর জলপাই গাছ মূলত কিসের প্রতীক? জাতিসংঘের যে পতাকা আছে এর মধ্যে যে জলপাই গাছটা আছে, এই জলপাই গাছটা প্রধানত কিসের প্রতীক? ওকে, জলপাই গাছটা প্রধানত কিসের প্রতীক? জলপাই। ওকে ওকে, এটার উত্তর কি হবে? নুসরাত জাহান, এরপর রাফসান রিয়াদ, কামাল হোসেন তুষার, সানাজ আছো, এরপর হচ্ছে তোমার সজীব, মিমি, আফিনুর, ওকে, শেখ মোহাম্মদ বাপ্পি, এরপর এমএসটি মিম। এটা কি হবে? এটা হবে শান্তির নাকি? অর্পা আছো, সবাই সি বলছো, তানহা রহমান, সবাই সি বলছো। তার মানে আমাদের মাঝখানের যে জলপাই গাছ, এটা কিন্তু যুদ্ধেরও না, এটা কিন্তু সূর্যেরও না, এটা শান্তির। এটা কিসের? এটা হচ্ছে শান্তির, সহযোগিতা হবে না। এটা হবে কি? এটা শুধু হবে শান্তির, ঠিক আছে, শুধু হবে শান্তির। ওকে, শুধু হবে শান্তির, ক্লিয়ার? ওকে, পরে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ওকে ওকে ওকে, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? একটু বলো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। ওকে ওকে, তোমাদের কমেন্টস দেখে ভালোই লাগে।
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সেটা কোথায় অবস্থিত? এটা নিয়ে কিন্তু আমাদের একটা শর্টস ভিডিও দেওয়া ছিল, সেটা অলরেডি 500-র উপরে মেবি তোমাদের ভিউ করেছো, তোমরা যথেষ্ট পছন্দ করতেছো শর্ট ভিডিও। ওকে ওকে ভাই, ঘুমাইতে যাবেন কোন সময়? ঘুমাইতে যাবো আগামী 5 মিনিটের মধ্যে, চিন্তা নাই, 5 মিনিটের মধ্যে ঘুমাইতে যাবো, প্যারা নাই। ওকে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সবাই 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 কি বলতেছো? জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? দেখো জাতিসংঘের বিশ্ববিদ্যালয় আছে 2টা, জাতিসংঘের বিশ্ববিদ্যালয় আছে 2টা, ঠিক আছে? জাতিসংঘ, দেখো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় 2টা, এর মধ্যে দেখো 2টার একটা কি, একটা হচ্ছে শুধু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যেটা আছে জাপানে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় আছে জাপানের, এটা জাপানে, হ্যাঁ। এবং যদি বলি জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় বললে সেটা হবে কোস্টারিকা, কোস্টারিকা, ঠিক আছে? কোস্টারিকা। আর যদি বলি শুধু জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সেটা হবে জাপান, ঠিক আছে? জাপান। আশা করি বুঝছো। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাপানে অবস্থিত। এবং জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে অবস্থিত, ঠিক আছে? এই দুইটা নিয়ে অনেক সময় ভুল হয়, অনেক সময় শান্তি থাকে, অনেক সময় শান্তি থাকে না, কিন্তু তোমরা ভুল করো, হ্যাঁ। এটা একটু উত্তর করো। 17 নম্বর, কোস্টারিকায় কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত? কোস্টারিকায়। ভাই সবাই কপি করে, সমস্যা নেই, কপি করলে সবাই তো পারলো, প্যারা নাই, ঠিক আছে? ওকে, এটার উত্তর কি হবে? আবার শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে। দেখছো এইটা একটু ঝামেলা, শান্তি মাঝখানে থাকলে সেটা কোস্টারিকায়, শান্তি না থাকলে সেটা হচ্ছে জাপানে। কিভাবে মনে রাখবা? জাপানের মানুষজন অনেক বেশি কাজ করে, হ্যাঁ, অনেক বেশি কাজ করে, এই জন্য তাদের মধ্যে শান্তি নাই, এই জন্য জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে দিছে, ঠিক আছে? ওকে, দেখো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটা হচ্ছে জাপান। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে জাপান, হ্যাঁ, জাপানে অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। এরপরে হচ্ছে আমাদের সার্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতে, সার্ক বিশ্ববিদ্যালয় হচ্ছে ভারতের দিল্লিতে, ঠিক আছে? নিউ দিল্লি বা নয়াদিল্লিতে, ভারতের নয়াদিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, ঠিক আছে? এরপর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়, এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে কোথায়? এটা অবস্থিত হচ্ছে কোস্টারিকাতে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার। এই ছিল মোটামুটি আমাদের এখান থেকে কোর্সে আমাদের জাতিসংঘ রিলেটেড প্রথম পার্টটা। ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমাদের সেকেন্ড পার্ট নিব। তবে কথা হচ্ছে তোমরা যারা হচ্ছে এই ক্লাস নিয়ে অনেক বেশি কোশ্চেন থাকে, বা তোমাদের আমাদের কোর্স নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কোশ্চেনগুলো করতে পারো। যে কোনো কোশ্চেন ভাই এখন উত্তর দেবে, ঠিক আছে? ভাই এখন উত্তর দেবে। পাশাপাশি ক্লাস কেমন লাগলো এবং আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন লাগতেছে একটু জানতে চাই। প্রথমেই বলি আমাদের পেইড ব্যাচ, এই পেইড ব্যাচের ক্লাস শুরু, সেই পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। এই যে পেইড ব্যাচটা ক্লাস শুরু হয়ে গেছে, যেখানে তোমার একটা কোর্সে ঢাবি, রাবি, চবি, গুচ্ছ প্রস্তুতি হবে, সব একই কোর্সে। এই একটা কোর্সে ভর্তি হবা। পেইড ব্যাচের ক্লাস শুরু হয়েছে 10 তারিখ, হ্যাঁ, 2টা ক্লাস হয়ে গেছে অলরেডি, 2টা ক্লাস কিন্তু আমাদের হয়ে গেছে। আজকে শুক্রবার ছিল, আবার কালকে ক্লাস আছে। ওকে ভাইয়া, রুটিন পাবো, অবশ্যই রুটিন পেয়ে যাবো আজকে, চিন্তা নাই। ওকে এরপরে আমরা দেখি এই যে 10 তারিখে ক্লাস শুরু হচ্ছে। সো এই যে তোমাদের লেকচারগুলো হবে, ক্লাস নিবে কি? দেখো ইংলিশ আসিফ ভাই, শুভ ভাই, এই দুই ভাই তোমাদের অনেক সময় মনে হয় যে ভাই আমি তো ঢাবিতে চান্স পাবো, তো এই 2 ভাইয়ের ক্লাস করলে ইংলিশে তোমার কোনো প্রবলেম থাকবে? আর রাতুল ভাই যখন পানি ক্লাস নেয়, আর রাফি ভাই যখন যুক্ত হবে তোমাদের সাথে, দেখবা নেক্সট ক্লাস হয়তো ভাই বাংলা রাফি ভাই নেবে। সো তখন দেখবা আর কোনো প্রবলেমই হচ্ছে না। আর জিকে যে দিদার ভাই আছে, ইনশাল্লাহ একাই তোমাকে কাঁপাই দিবে, প্যারা নেই। ওকে একাই তোমাদেরকে পেরাই দিবে, একাই তোমাদেরকে একদম পুরা কাঁপাই দিবে, যা লাগবে, ঠিক আছে? ওকে ভাইয়া, কালকে আপনার ক্লাসের জন্য অপেক্ষা করছি। ক্লাস নিলে আগেই বলে দিবেন একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, নেক্সট ডে থেকে আগেই বলে দেবো, সমস্যা নেই। ওকে এবং পাশাপাশি আমাদের এই কোর্সে 120টার বেশি লাইভ ক্লাস পাচ্ছ, ভন্ডামি টেস্ট পাচ্ছ, নেক্সট ডে থেকে শুরু হবে, লিখিত ক্লাস পাবা, অনেকগুলো বই পাচ্ছ, 50টি মডেল টেস্ট পাচ্ছ, গাইডলাইন সেশন পাচ্ছ, লাইভ কিউএনএ পাচ্ছ, ঠিক আছে? এত কিছু পাচ্ছ তুমি একটা কোর্সে। কোর্সের ফি কত? কোর্সের ফি বর্তমানে 45% ডিসকাউন্টে মাত্র হচ্ছে তোমার 2000 টাকা, মাত্র 2000 টাকায় তুমি কোর্স পেয়ে যাচ্ছ। তবে তুমি যদি এক্সট্রা বইগুলো বা ম্যাটেরিয়ালসগুলো নিতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা আমাদের 999 টাকা পেমেন্ট
করতে হবে, এটা দ্যাট ইজ ফুল অফ ইউর চয়েস, ঠিক আছে। কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে গেলে মাত্র 2000 টাকায় তুমি এখন ভর্তি হতে পারতেছো, স্পেশাল অফার। সো আর দেরি না করে দ্রুত, এখন পর্যন্ত যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের জন্য সর্বোচ্চ ভালো কিছু হবে। ওকে ওকে, আচ্ছা নাদিয়া নীলা বলছে লাইক দিদার ভাইয়ের ক্লাস এখন অনেক মজা হয়, লাইক আজকে দিদার ভাইয়ের ক্লাস করিনি, লাইক মাত্র আসলাম, লাইক লাইক লাইক। আচ্ছা ঠিক আছে, লাইক লাইক হবে আমাদের পেইড ব্যাজে, ঠিক আছে। লাইক পশ কিডদের মতো কথাবার্তা হবে সব পেইড ব্যাজে, প্যারা নাই। ওকে, পেইড ব্যাজে কতটা বেশি মজার হয়, কতটা বেশি মজার হয় যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছে তারাই ভালো বুঝতে পারবে। এখন এত কিছু বললাম, সব কিছুই সম্ভব একটা কোর্সে। এবং তোমাকে আমি যেই জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে প্রতি বছর আমাদের এই গন্তব্য ঢাবি থেকে বাংলাদেশের সব থেকে বেশি স্টুডেন্ট পড়ে এই গন্তব্য ঢাবিতে অনলাইন জগতে। এবং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এইখান থেকেই সব থেকে বেশি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তুমি দেখবে আমাদের যতগুলো ভিডিও আছে কমনের যে এত 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 স্ক্রিনশট তোমাদেরকে দেখাই, এত স্টুডেন্ট চান্স পাচ্ছে, সব দেখাচ্ছি প্রতিনিয়ত, একাধিক করে পোস্ট করি। এগুলো কেন হয় ভাই? কারণ আমরা তোমাকে বুঝি, আমরা কোশ্চেন প্যাটার্ন বুঝি, আমরা স্টুডেন্ট সাইকোলজি বুঝি যে তোমার কি পড়া উচিত, তুমি কোন জায়গায় যে মানে আটকাই যাবা, তোমার কতটুকু পড়া উচিত। এবং এই জন্যই আমাদের ক্লাস থেকে সর্বোচ্চ পরিমাণ বেশি কমন পড়ে। এবং আমাদের কোর্সে এত বেশি কমন পড়ে বলেই, এত বেশি পরিমাণ কমন পড়ে বলেই স্টুডেন্ট এত বেশি আমাদের প্রতি আগ্রহী। সুতরাং যাই করো বা না করো, লাইফের একটা ভালো সিদ্ধান্ত একটু বুঝে শুনে নাও, তোমাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই সম্ভব। তুমি চাইলে অবশ্যই এই নাম্বারে কল করতে পারো, অথবা আমাদের যেই পেজ থেকে ক্লাস হচ্ছে গন্তব্য ঢাবি, এই পেজে তুমি যদি নক দাও আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পেরে যাবা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? দেখছো পেইড ব্যাজের গুলা, আল্লাহ কি ধরনের কথা, পেইড ব্যাজের ক্লাস নাকি মধু। আচ্ছা তাই নাকি, রসমালাই। ওকে দেখছো, তোমাদের কমেন্টস দেখলেই ভালো লাগে। হ্যাঁ ওকে, ইনশাল্লাহ অবশ্যই হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার অবশ্যই হবে, কেন হবে না। ইনশাল্লাহ তোমাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব, যদি একটা প্রপার গাইডলাইন পাশাপাশি সুন্দর একটা মেন্টরশিপের মধ্যে থাকো। একটা কথা আমি সবসময় বলি, লাইফে তোমাকে নিজেকে প্রমাণ করার সময় এটা, যদি নিজেকে প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু লাইফে অনেকটা পথ তোমার মানে লাগবে। হয়তো তুমি চাচ্ছ ইন ফিউচার বিসিএস দিবা, কিন্তু তোমার লাইফে বিসিএস এর যদি দিতে চাও তাহলে প্রথম সিঁড়িটাই ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি চাচ্ছ লাইফে অনেক ভালো একটা এন্টারপ্রেনার হওয়ার জন্য, তোমার প্রথম সিঁড়ি এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি চাচ্ছ বাইরে কোথাও দেশে আইএলটিএস করে চলে যাওয়া, তোমার প্রথম সিঁড়ি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়। নিজে যেইখানে যাও, তোমার যদি একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, এর যে একটা ব্র্যান্ড ভ্যালু, এইটা তোমাকে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গায় সর্বোচ্চ পরিমাণ সাকসেস এনে দিতে পারবে। সুতরাং লাইফটাকে গোছানোর চেষ্টা করো, এই সময়টা একটু ভালোভাবে পরিশ্রম করো, সর্বোচ্চ সাফল্য নিয়ে আসার চেষ্টা করো। নিজের স্বপ্ন, বাবা মার স্বপ্ন, পরিবারের স্বপ্ন, সবার স্বপ্ন বাস্তবায়ন হবে তোমার হাত ধরে। জাস্ট একটাই কথা, নিজে যদি একটু সচেষ্ট হও, একটু সচেতনতার সাথে স্মার্টলি পরিশ্রম করো, সবকিছু সম্ভব ভাইয়া। সুতরাং এত কথা বাদ, আমাদের ক্যাচাল বাদ, একটাই কথা ভাই, ভালোভাবে পড়ো, বাট বুঝে পড়ো। কেন? স্মার্টলি না পড়লে কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যাবে না। অনেকে আছে 18 ঘন্টা পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, অনেকে আছে 3-4 ঘন্টা পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ র্যাঙ্কিং করে। কিভাবে করে? কারণ স্মার্টলি পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং এই স্মার্টলি পড়া তোমাকে কে দিচ্ছে? গন্তব্য ঢাবি দিচ্ছে। গত বছর মাত্র 7টা ক্লাস থেকে 23টা কোশ্চেন আমার ডিরেক্ট কমন পড়ছিল। কেন কমন পড়ে? কারণ একটাই, আমরা কোশ্চেন বুঝে তারপরে পড়ে। সুতরাং যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের মতো আমরা এখানে বিদায় নিই, অনেক রাত হয়ে গেছে। নেক্সট ডে থেকে আমরা একটু আগে আসার চেষ্টা করব। ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথে থাকো। ইনশাল্লাহ যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।